নেক্সট অনুচ্ছেদ আমরা আসছি। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করতেন, তেমনি তার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করতেন, অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকে অনেক সময় তিনি বিনা পয়সাও লড়তেন, এমনকি নিজে অর্থ করিয়া চালাইয়া দিতেন। যেমন দেখো, জেদের বসে 5 টাকার পরিবর্তে 1700 টাকা খরচ করতে, অন্যদিকে তিনি কিন্তু গরিব মানুষকে বিনা পয়সা কি করেছেন, আইনি লড়াই দিয়েছিলেন। এবার আমরা আসি। প্রতি রোববার অপরাহ্নকালে, সময় কখন, অর্থাৎ মধ্যাহ্ন দুপুর বেলার পরের সময়টা, অর্থাৎ বিকেল বেলাটাকে বলা হচ্ছে অপরাহ্ন বেলা। পাড়া অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় বৈঠকখানায় বসে পাড়ারই বয়স্ক যুবক এই সমস্ত মানুষগুলো কি করত, তাস খেলত। আজও অর্থাৎ এই এরকম অনেকেই এসছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু, অর্থাৎ ডাক্তারবাবুকে, অর্থাৎ আমরা পেয়েছিলাম ডাক্তারবাবু নগেন ডাক্তার এবং উকিল বাবু কুঞ্জবিহারী বাবু, অর্থাৎ তিনিও আছেন। এবার তিনি তো, অর্থাৎ জয়রাম বাবু তো জমিদার বাবুকে নগেন্দ্রচন্দ্র রায়চৌধুরী মহাশয়কে চিঠি লিখে দিয়েছেন, আমাকে একটা হাতি দেবেন, এবং তিনি অপেক্ষায় রয়েছেন যে হাতি চলে আসবে, এবার হাতিটাকে রাখতে হবে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এবার তিনি কি করেছেন, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন যে হাতিকে বাঁধবার জন্য বাগানে বেশ করা হয়েছে। হাতি রাত্রে খাবে বলে বড় বড় পাতা শুদ্ধ কতগুলো কলা অন্যান্য রাখা হইয়াছে। মুক্তার মশাই সে সমস্ত তদারক করছেন, মাঝে মাঝে বৈঠকখানায় আসছে, আবার কখনো কোথাও ব্রাহ্মণের হাত হইতে হুকাটি লইয়া দাঁড়ায় 2-4টি টান দিয়া আবার বাইরে, অর্থাৎ তিনি সন্ধ্যের কিছু পূর্বে জয়রাম বৈঠকখানে বসিয়া পাশা খেলা দেখিতে, সেই হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠে, নগেন্দ্রবাবু বললেন, তাই তো, সব মাটি। বললেন, পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? মৃত্যু বলিল, আগে না, দেওয়ানজিকে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন, খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বল। হাতি তো এলো না, কত বড় অসম্মান মুক্তার মশাইকে। তার পরিবর্তে কিনা বলা হচ্ছে গরুর গাড়িতে আসো। এই তাহলে কি করা যায়? এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন। তার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, 2 চক্ষু দিয়ে রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরা গুলো স্ফীত হইয়া উঠিল, কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিল, হাতি দিলে না, হাতি দিলে না। স্বাভাবিকভাবেই তার এত বড় একটা ইচ্ছা, আসলে ইচ্ছার চেয়েও বড় কথা হলো সম্মান। সবার কাছে তিনি বুক ফুলিয়ে তিনি নিজের অনেক প্রশংসা করেন, এবং সত্যি তার একটা সম্মান একটা আছে, এলাকায় তার সম্মান রয়েছে। 20 বছর জমিদার বাড়ির একজন উকিল, তার তো অন্যান্য মানুষের মতন তার পরিস্থিতি নয়। তার একটা কথায় জমিদার মশাই অনেক কিছু তাকে, তার কথা মান্যতা দিতে পারে, কিন্তু এইবারে তার কথায় মান্যতা দেওয়া হলো না। স্বাভাবিক তার সম্মানে লেগে গেল। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটিয়া বসাইল। কেউ কেউ বলিল, আর কি করবেন মুখুজ্জ মশাই, পরের জিনিস তো নেই, একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। কারণ গরু গাড়িতে বলেছে 2 দিন যেতে লাগবে, 2 দিন আসতে লাগবে। ওই ইমামদ্দি শেখ
একজোড়া নতুন বলদ কিনে এনেছে, সেটা খুব দ্রুত যায়। এখানে দাগ দাও। ইমামুদ্দি শেখ তার একজোড়া নতুন বলদ কে কিনেছে? ইমামুদ্দি শেখ। জয়রাম বাবু বক্তার দিকে দৃষ্টিপাত মাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। তাহলে আমরা পেলাম, পড়লাম। আশা করি তোমাদের দ্বিতীয় অনুচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ তোমরা বুঝেছ। এরপরে আমরা আসব তৃতীয় পরিচ্ছেদে। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। অর্থাৎ তিনি তার উপার্জনের বেশ কিছু অংশ কিন্তু ব্যয় করতেন। কি, ভালো কাজে না খারাপ কাজে? দেখো আমরা পাচ্ছি এবারে, তিনি অকাতরে অন্নদান করতেন। অত্যাচারিত, উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কোনো সময় বিনা ফিসে, এমনকি নিজের অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিতেন। অর্থাৎ সে সময় গরিব মানুষ তো, ভারতবর্ষের মানুষ প্রায় বেশিরভাগ মানুষই গরিব ছিলেন, সেই গরিব মানুষদের আহারের ব্যবস্থা তিনি করতেন। আবার কোনো গরিব মানুষ যদি কোনো মামলা মোকদ্দমায় ফেসে যেত, তাহলে তাকে কি বিনা পারিশ্রমিকে তার মামলা লড়ে দিতেন। দরকার পড়লে তার নিজের গাটের টাকাটাও খরচ করে তিনি তাদের পাশে দাঁড়াতেন। অর্থাৎ এই জায়গাটা থেকে জয়রাম মুখুজ্জের চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য পেলাম, তিনি অনেক বেশি দয়াবান ব্যক্তি। প্রতি রোববার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মহাশয়ের বৈঠকখানা সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। তাহলে অপরাহ্ন মানে মধ্যাহ্নের পরবর্তী অংশ এবং গোধূলির পূর্ববর্তী অংশকে বলছে অপরাহ্ন বেলায়। সেই প্রত্যেক রোববার তার বৈঠকখানা ঘরে পাড়ার এই সমস্ত বয়স্ক মানে বয়স্ক লোকেরা এসে সেখানে কখনো কখনো তাস খেলা হতো, কখনো কোনো পাশা মানে দাবা খেলা হতো। আজও সেই রূপ অনেকে আগমন করিয়াছে। পূর্বোক্ত ডাক্তারবাবু এবং উকিলবাবু আছে। ডাক্তারবাবুকে নগেন ডাক্তার, উকিলবাবুকে কুঞ্জবিহারী বাবু। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কার করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটি কলা গাছ এবং অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। অর্থাৎ যে হাতিটা আসবে, সে হাতিটা থাকার ব্যবস্থা করা হচ্ছে কোথায়? উঠোনের বাগানের খানিকটা স্থান পরিষ্কার করা হয়েছে এবং তার খাওয়ার জন্য বড় বড় পাতাযুক্ত কলা গাছ এবং কিছু গাছের ডাল কেটে তৈরি রেখা দেওয়া হয়েছে। সে হাতিটা আসলে তাকে দেওয়া হবে। মোক্তার মশাই সে সমস্ত তদারকি করেছে। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হতে হুকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দু চারি টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছে। এই দেখো, এই লাইনটাতে আমরা কিন্তু আরো একটা বৈশিষ্ট্য পাচ্ছি। অর্থাৎ ব্রাহ্মণের হাত থেকে তখনকার দিনে সমাজ ব্যবস্থা তো অনেক বেশি বর্ণভেদ ছিল। ব্রাহ্মণ বর্ণভেদ বলো আর বা মনে করো জাতিভেদ বলো, এটা তো ছিল। ব্রাহ্মণরা অন্যান্য জাতের লোকেদের জিনিস স্পর্শ করতো না। তো সেটারই একটা উদাহরণ হলো যে ব্রাহ্মণের হাত থেকে তিনি হুকাটা নিয়ে দুই চার টান দিলেন। নেক্সট অনুচ্ছেদ। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছেন। অর্থাৎ দেখো, আমরা কিন্তু প্রত্যেক জায়গায় পাচ্ছি পাশা খেলা দেখছেন, খেলছেন না কিন্তু। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। তাহলে হাতি পাওয়া গেল না কে বললো? সেই ভৃত্য, যে জয়রাম বাবু চিঠিটা নিয়ে জমিদার মশাইয়ের কাছে গেছিলেন। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠলে, পাওয়া গেল না? তাহলে পাওয়া গেল না কথাটা কে বললেন? কুঞ্জবাবু বললেন। নগেন্দ্রবাবু বললেন, তাই তো, সব মাটি। মুক্তার মশাই বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বল। অর্থাৎ তিনি যে প্রত্যাশা করেছিলেন যে তার যে জমিদার বাড়িতে তার যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদাটা কিন্তু এই মুহূর্তে রক্ষিত হলো না। স্বাভাবিকভাবে জয়রাম বাবুর কিন্তু এটা একটা সম্মানে লাগবে।
এই কথা শুনবার মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন। স্বাভাবিকভাবেই তার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, অর্থাৎ চোখ লাল হয়ে গেল। মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। অর্থাৎ সম্মানহানি হয়েছে অনেকটা, কারণ তিনি তো কিছুক্ষণ আগেই তো সবার সামনে বলেছেন যে জমিদার মশাই তার কথা সবসময় রাখবে, এরকম একটা তিনি কিন্তু বলেছিলেন। এই মুহূর্তে আর এই আবদারটা প্রত্যাখ্যান করা হলো দেখে তার সম্মানে ভীষণভাবে লাগলো। সমবেত ভদ্রগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেউ কেউ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্যমশাই, পরের জিনিস জোর তো নেই, একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ো, ঠিক সময় পৌঁছে যাবে। ওই ইমামুদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। তাহলে তারই বৈঠকে উপস্থিত কেউ কেউ বলতে শুরু করলে, ঠিক আছে হাতি যখন পাওয়া, তাকে একটা উপদেশ দিলেন, সদ উপদেশ, যে পাওয়া নাই বা গেল, ইমামুদ্দিন শেখ কি করেছে, অর্থাৎ ইমামুদ্দিন শেখ একজোড়া নতুন বলদ কিনেছে, তারা খুব দ্রুত যায়, অর্থাৎ বলদগুলোর বয়সও বেশি যায়, তাই জন্য তার গতিও অনেক বেশি। কিন্তু জয়রাম বাবু তাতে কিন্তু সন্তুষ্ট হলেন না। তিনি বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়া হইবে না। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু আরো একটা বৈশিষ্ট্য পেলাম, অর্থাৎ তিনি অনেক বেশি জেদি এবং দৃঢ় চরিত্রের মানুষ ছিলেন। কে? জয়রাম মুখার্জী। আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হয়ে গেল। এবারে আমরা আসবো তৃতীয় পরিচ্ছেদে। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রে জয়রাম তত্তৎ স্থানে, তত্তৎ মানে হলো সেই স্থানে, লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হস্তি বিক্রি করে তবে কিনবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, তাহলে কখন? দাগদাও তলায়, রাত্রি 2 প্রহরের সময় একজন এসে বলল যে বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটা মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। প্রশ্ন এখানে এসে গেল, তাহলে খবরটা হাতি পাওয়া গেছে, এই খবরটা কখন হলো? রাত্রি 2 প্রহরে। তাহলে হাতি পাওয়া যাবে না খবরটা এসেছিল কখন? সন্ধ্যার ঠিক, কখন এসেছিল? সন্ধ্যার ঠিক পূর্বে, আগে, সন্ধ্যার আগে খবর পেলেন, এবং তারপরে তিনি হাতি পাওয়া গেছে এই খবরটা পেলেন কি ঠিক রাত্রি 2 প্রহরে। কোথায় পাওয়া যাবে? যে বীরপুরে উমাচরণ লাহিড়ীর একটা মাদি হাতি আছে, সেটা এখনো বাচ্চা, কিন্তু সে বিক্রি করবে বটে, কিন্তু তার দাম অনেক। কত দাম? 2000 টাকা। তাহলে উমাচরণ লাহিড়ীর কাছে একটা মাদি হাতি রয়েছে। উমাচরণ বা লাহিড়ী কোথায় থাকেন? বীরপুরে। খুব বাচ্চা না, শহরে নিতে পারবে, কুছ পরোয়া নেই, তাই কিনবো, এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানাইয়া বলবে, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। কারণ তিনি এক কথার মানুষ এবং তিনি মানুষকে ঠকাবেন না। হাতির সাথে সাথে একজনকে পাঠিয়ে দিলে, কর্মচারীকে পাঠিয়ে দিলে, তাহলে সে কি করবে? হাতিটাকে যেমন নিয়েও আসবে এবং হাতির ক্রয় মূল্য হিসাবে টাকাটা নিয়েও যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহলে হাতিটা এর খবর এসেছিল কখন? অর্থাৎ রাত্রি 2 প্রহরে। এবং হাতি এসে পৌঁছলো কখন? দেখে এই সংখ্যাগুলোকে কিন্তু তোমরা মাথায় রাখবে। পরের দিন বেলা 7টার সময় হস্তিনী এলো, অর্থাৎ সকাল 7টার সময় এলো। তাহার নাম হাদুরিনী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দেয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল, চলে গেল। বাড়িতে হাতি আসিবা মাত্র
তাবৎ বালক বালিকা আসে বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়ালো। স্বাভাবিকভাবে হাতি, নতুন হাতি এসছে, হাতিকে দেখতে তো সকলের একটা উৎসাহ থাকে। বাচ্চারা এলো, দুই একজন অবশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে লাথি নাতি। যাই হোক, বাচ্চা মানুষ, তারা হাতিকে দেখে নানান রকম যে যার মতন করে মন্তব্য করছে। এই শুনে স্বাভাবিকভাবে বাড়ির বালকেরা, যারা বাচ্চা বাচ্চা ছেলে, তাদের খুব রাগ হলো, কারণ হাতিটা তো এখন তাদের। তাই তারা অপমান করে সেই ছেলেগুলোকে তাড়িয়ে দিল। হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াল। মুখুজ্যমশাই বিপত্নিক, ঠিক আছে, তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয়, সভয় মানে কি, ভয়ের সহিত, একটু ভয় ভয় করে, স্বাভাবিক, কি হাতি যত ছোটই হোক না কেন দেখলে তো সবারই ভয় লাগে। তিনিও, অর্থাৎ কে, অর্থাৎ মুখুজ্যমশাই, জয়রাম মুখুজ্যমশাই, তার তো স্ত্রী নেই, মারা গেছে, তাই তার বড় ছেলের যে স্ত্রী, তিনি একটা ঘটিতে জল নিয়ে এসে সভয়ে পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তার পদচতুষ্টয়ে, অর্থাৎ চতুষ্টয় মানে চারটে পায়ে, সেই জল একটু একটু করিয়া ঢালিয়া দিলেন। অর্থাৎ হাতিটাকে স্বাগত জানানো হচ্ছে এভাবে। মাহতের ইঙ্গিতানুসারে আদরণী তখন জানু পাতিয়া বসিল। ঠিক আছে, জানু মানে হাঁটু গেড়ে বসল। বড় বধূ তৈল ও সিন্দুর তাহার ললাটে, সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিল। তাহলে প্রথমে তাকে কিভাবে স্বাগত জানানো হলো? তার চারটে পায়ে জল, অর্থাৎ আমরা বলতেই পারি গঙ্গা জল দিল, এবং হতে পারে গঙ্গা জলও হতে পারে, সাধারণ জলও হতে পারে, এবং তার কপালে কি করা হলো, তেল এবং সিঁদুর দিয়ে রাঙিয়ে দেওয়া হলো। দাগ দিচ্ছ নিশ্চয়ই তৈল আর সিঁদুরে। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলো, চাল, কলা এবং অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তার সম্মুখে রক্ষিত হলো। অর্থাৎ তাকে খেতে দেওয়া হলো। এবারে তাকে তো বরণ করে নেওয়া হলো তেল সিঁদুর দিয়ে, পায়ে জল দিয়ে। এবার তাকে খেতে দেওয়া হলো কি, আলো, চাল, কলা আর অন্যান্য মাঙ্গল্য দ্রব্য, এইগুলো দিয়ে তাকে খেতে দেওয়া হলো। দাগ দিচ্ছ নিশ্চয়ই। সুর তুলিয়া সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এই রূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলী কাণ্ড এবং বৃক্ষ শাখা আদরণী ভোজন করিতে লাগিল। কদলী মানে তোমরা জানো নিশ্চয়ই কলা। এবার একটা কলা তো খাবে না, একদম পুরো একটা গোটা কলার ছড়া, একদম পুরো কলার কাঁদি, ছড়া বলবো না, কাঁদি, আর বৃক্ষ শাখা কিছু নিয়ে, বৃক্ষ গাছের ডালপালা, এইসবগুলো কিন্তু হাতের সামনে আদরণীর সামনে দেওয়া হলো। আদরণী খুব আনন্দ করে খেয়ে নিল। নিমন্ত্রণ রক্ষা করিয়া বীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন, অর্থাৎ আমরা বুঝতে পারছি এই কথার মধ্যে যে জয়রাম বাবু কিন্তু অবশেষে সেই বিবাহ অনুষ্ঠানে যোগদান করলেন, এবং পীরগঞ্জ থেকে ফেরবার পরের দিন বিকেলে মহারাজা নরেশচন্দ্রের সাথে তিনি কি করলেন, দেখা করলেন। বলা বাহুল্য হস্তিপীঠে আহরণ করিয়াই গেলেন। স্বাভাবিকভাবে পয়সা দিয়ে, অতগুলো পয়সা দিয়ে, অতগুলো টাকা দিয়ে তিনি হাতিটা কিনেছেন। যে জমিদার তাকে এতটা অপমান করেছে, বলেছিল যে বিয়ে বাড়িতে যাচ্ছে, আবার হাতি দেওয়ার দরকার কিন্তু, গরু গাড়ি করেছে, আসুক না, এটা তো তার প্রেস্টিজে লেগেছে। তাই তিনি সেই মহারাজ জমিদারকে দেখানোর জন্য হাতের পিঠে চড়ে তিনি জমিদারের সামনে গিয়ে হাজির। মহারাজের দ্বিতল বৈঠকখানের নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানে বসিয়া সমস্ত প্রাঙ্গণ এবং সিংহদ্বারের বাহিরের অনেক দূর অব্দি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। স্বাভাবিক, দূর, অনেক দূর পর্যন্ত দেখা যায়। তিনি দেখতে পেলেন হাতির পিঠে চড়ে জয়রামবাবু আসছেন। রাজ সমীপে উপনীত হইলে, রাজ সমীপ মানে রাজার কাছে, অর্থাৎ জমিদারের কাছে উপস্থিত হলে মুখোপাধ্যায় মহাশয় তাকে আশীর্বাদ করে আসন গ্রহণ করলেন। তাহলে আশীর্বাদ কেন করলেন? অর্থাৎ বলেছে না যে জমিদারের বাবার আঙুল থেকে আমি মুক্তা, এই জমিদারির মুক্তার, তাই জন্য স্বাভাবিকভাবে তাহলে এই নরেশচন্দ্র জমিদার তার চেয়ে বয়সে ছোট বলে তাকে আশীর্বাদ করে, তিনি যেহেতু তিনি ব্রাহ্মণ, তাকে আশীর্বাদ করে তিনি আসন গ্রহণ করলেন। মকরতম এবং বিষয় সংক্রান্ত দুই চারটি কথা পর মহারাজ, অর্থাৎ জমিদার জিজ্ঞাসা করলেন, মুখুজ্যমশাই ওই হাতিটা কার? মুখুজ্যমশাই বিনীতভাবে বললেন, আগে
হুজুর বাহাদুরেরই হাতে। এখানে বাহাদুরকে অর্থাৎ জমিদার, জমিদারকে নরেশচন্দ্রবাবু। তিনি নিজের না বলে কুশল কি বললেন, এটা বাহাদুরেরই হাতে। তো মহারাজ বিস্মিত হইয়া বললেন, আমার হাতে? কই, ও হাতে তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বললেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে বললেন আমার হাতে? বিনয় কিংবা শ্লেষ সূচক, অর্থাৎ শ্লেষ মানে কি, একটু যেন মানে একটু কথাটার মধ্যে একটু বক্রোক্তি রয়েছে, একটু রাগ রয়েছে, এরকম একটা ব্যাপার নিয়ে তিনি মানে ঠিক বোঝা গেল না এরকম একটা আচরণ করে একটু মৃদু হেসে জয়রাম বললেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছে, অর্থাৎ তিনি নিজে ওই জমিদারেরই প্রজা, তাই বলছেন যে আমি যদি এই হুজুর বাহাদুরের দ্বারা প্রতিপালিত হই, আমি যখন আপনার, তখন ও হাতে আপনার বই ছাড়া আর কার হবে? অর্থাৎ খুব বিনম্রতার একটা ভাব তিনি দেখালেন জমিদারকে। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় মশাই এই কাহিনী সবিস্তারে বিবৃত করলেন। বেশ বলা যেতেই পারে একটা গর্ব সহকারে গর্বিত হয়ে হৃদয় হতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কেন মুছে গেল? অর্থাৎ তিনি যে অপমানিত হয়েছে তার বদলা নিলেন এবং তিনি তার নিজের সিদ্ধান্তে অটল থাকলেন, অর্থাৎ হাতের পিঠে চড়ে তিনি বিয়ে গেছেন। কয়েকদিন পর আজ তার যেন সুনিদ্রা, অর্থাৎ খুব ভালো ঘুম হলো। এই হলো আমাদের তৃতীয় পরিচ্ছেদের বিষয়। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এখানে কি ধরনের প্রশ্ন আসে আমি সবগুলো আলোচনা করলাম, তোমরাও কিন্তু এইভাবেই পড়বে। দায়রায় একটা খুনি মোকদ্দমা উপস্থিত হলো, অর্থাৎ তো খুনের একটা কেস এলো। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মুক্তার নিযুক্ত করল। একজন নতুন ইংরেজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার হবে। 3 দিন যাবৎ মোকদ্দমা চলল। অবশেষে মুক্তার মশাই উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসেরার মহোদরগণ, এসেরার মানে কি, এসএসআর মানে কি, পরামর্শদাতা, এরকম একটা সম্বোধন করে তিনি তার বক্তৃতা আরম্ভ করলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করলেন। অর্থাৎ জয়রামবাবু কি করলেন, অর্থাৎ সেই যে পক্ষে রয়ে তিনি এই সওয়াল জবাবটা করেছিলেন, অর্থাৎ খুনির হয়ে, তিনি তাকে কিন্তু জিতিয়ে দিলেন। জজ সাহেবও তাদের অভিমত স্বীকার করে নিয়ে আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মুক্তার মশাই নিজ কাগজপত্র বাঁধিতেছেন, এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করলেন, এই উকিলটার নাম কি? পেশকার অর্থাৎ আমরা আদালতে এই এসএসআর, পেশকার, মুক্তার এই সমস্ত মানুষগুলোকে মানে এই পদে নিযুক্ত মানুষগুলোকে আমরা দেখতে পাই। অর্থাৎ যেমন এসএসআর মানে আমরা দেখলাম যে পরামর্শদাতা, পেশকার মানে কি, অর্থাৎ যখন মামলা চলে তখন বিচারকের সামনে একজন থাকেন যিনি মামলা সংক্রান্ত কাগজপত্রগুলো বিচারকের সামনে দেন এবং যখন হয়ে যায় সব মামলার কাজ কমপ্লিট হয় তখন সেগুলো আবার গুছিয়ে রেখে, এটা হলো পেশকারের কাজ। সেই পেশকারকে বিচারক জিজ্ঞাসা করলেন, উকিলটার নাম কি? পেশকার বললেন, উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নয়, মুক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বললেন, আপনি মুক্তার? জয়রাম বলে, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার মানে সেবক। জজ সাহেব পূর্ববৎ বললেন, আপনি মুক্তার? আমি মনে করেছিলাম আপনি উকিল। যে রূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখনকার একজন ভালো উকিল। স্বাভাবিকভাবে জয়রাম বাবু জজ সাহেবের এই কথায় আপ্লুত হবেন, গর্বিত হবেন। কথাগুলো শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুটি জলে পূর্ণ হইয়া গেল, অর্থাৎ আনন্দে তার চোখে জল এসে গেল। হাত দুটি জোর করে কম্পিত কণ্ঠে বলে, না হুজুর, আমি উকিল নই, আমি একজন মুক্তার মাত্র।
তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার, অর্থাৎ তিনি তো ইংরাজি জানেন না, সেই জন্য তিনি বললেন, ইংরাজি জানি না হুজুর, আপনি আজ আমার যে প্রশংসা করলেন আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করতেছে হুজুর, আপনি হাইকোর্টের জজ হবেন। তাহলে কি করলেন? অর্থাৎ তিনি বিচারককে বা জজ সাহেবকে আশীর্বাদ করলেন যে আপনি ভবিষ্যতে হাইকোর্টের জজ হবেন। বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার মহাশয় এজলাস হইতে বাইরে আসিলেন। ইহার পর তিনি আর কাছারি যান নাই। অর্থাৎ ওই খুনের মামলায় যে তিনি লড়েছিলেন আসামির হয়ে, আসামিকে জিতিয়ে দিয়েছিলেন এবং তার বিনিময়ে জজ সাহেবের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন এবং তাতে তিনি আপ্লুত হলেন এবং তারপরেই তিনি কিন্তু তার এই মুক্তারি ব্যবসা থেকে তিনি দূরে সরে এলেন। এই হয়ে গেল আমাদের চতুর্থ পরিচ্ছেদ শেষ। ঠিক আছে।